নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি। লাইভে মানেই আপনারা সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে পারছেন, অর্থাৎ আপনারা কিন্তু আমাদের সুস্থতার জায়গাটাকে কিভাবে পাওয়া যায়, কিভাবে স্বাস্থ্য সম্পর্কিত বা শরীর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আপনারা কিন্তু আলোচনা করতে পারেন এবং ডাক্তারবাবুরা অবশ্যই সেইভাবে কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন দেন কিভাবে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে কাজ করে যাচ্ছে এবং গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের পথ চলা, ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টর কিন্তু তাদের নিখুঁত এবং তাদের এত সুন্দরভাবে ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদের কিন্তু সুস্থ সবল সঠিক জীবনকে উপহার দিচ্ছেন। আজও কিন্তু আমাদের বিভিন্ন আমাদের টপিক থাকে, আলোচনা থাকে এবং লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনারা জানাতে পারছেন আপনাদের সমস্যা নিয়ে এবং আপনারা কিন্তু অনেকটা অ্যালার্ট হচ্ছেন। আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে, রোগ সম্পর্কিত বিভিন্ন আলোচনা থাকে এবং সেটাকে সুন্দরভাবে অ্যানালিসিস করে দেন ডাক্তারবাবুরা অবশ্যই, এবং সেইভাবে কিন্তু আপনারা একটা সজাগ হন, সচেতন হন। তার কারণ আমাদের কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কারণ কীভাবে রোগকে প্রতিরোধ করা যায়, সবচেয়ে বড় কথা রোগকে কিভাবে আপনি প্রতিরোধ করবেন, আগে থেকে কিভাবে অ্যালার্ট হবেন। রোগ সম্পর্কিত যদি আগে থেকে একটু আপনারা জানতে পারেন যে এই রোগ আপনার শরীরে কোনোভাবে সিমটম দেখা যাচ্ছে বা কোনোভাবে ফিল করছেন বা কোনোভাবে যদি রোগ নিয়ে আপনি হয়তো ঘায়েল করছে বা তার আগে থেকে যদি বুঝতে পারেন, তাহলে মনে হয় আমরা কিন্তু রোগে আক্রান্ত হতে পারি না। কিন্তু সেইভাবে কিন্তু আমাদের আলোচনা থাকে। আজকেও কিন্তু আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং বিশিষ্ট ডক্টর আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। ডক্টর এ হালদার আমাদের সঙ্গে রয়েছেন, যিনি সিএমই। তাকে যখন আজকে আমরা সঙ্গে পেয়েছি, আমরা জানবো যে কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। এবং আজকের আমাদের বিশেষ যে টপিকটি রেখেছি সেটা কিন্তু আর্থারাইটিস নিয়ে। বাতের যন্ত্রণা বা বাতের ব্যথা, এইগুলো ভীষণভাবে আমাদের জীবনকে আক্রান্ত করে এবং ভীষণভাবে একটা কাবু করে দেয় এবং যে কোনো কাজে কিন্তু আমরা কনসেন্ট্রেট করতে পারি না এবং সর্বক্ষণ সেই দিকেই আমাদের মন চলে যায়। কিভাবে এই বাতের থেকে আমরা, বাত বা ব্যথা বেদনা থেকে কিভাবে আমরা নিষ্কৃতি পাবো এবং কিভাবে কিউরেবল হব, অবশ্যই সেই নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা চলবে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর হালদার। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। ডাক্তারবাবু, প্রথমেই বললাম প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই কথাটি হলো প্রিভেন্ট করব কিভাবে, রোগকে কিভাবে প্রতিরোধ করব, আগে থেকে কিভাবে অ্যালার্ট হব, আগে থেকে কিভাবে সচেতন হব এবং কোনোভাবে যেন রোগ আমাদেরকে ঘায়েল না করে, কাবু না করে, আমরা সে বিষয়ে আজকে জানবো। আজকের যে বিশেষ আলোচনাটি রেখেছি সেটা কিন্তু বাতের ব্যথা বা বাত সংক্রান্ত। তার কারণ আমরা জানি আর্থারাইটিস 80 রকমের আর্থারাইটিস আছে বা তারও হয়তো আরও একাধিক রয়েছে, তার থেকেও বেশি রয়েছে। আজকে আমাদের একটি যেটা নিয়ে খুব কাবু মানুষ, বিশেষ করে মহিলা পুরুষ আজকাল সবাই মোটামুটি এই রোগে আক্রান্ত হচ্ছে, সেটা কম বয়সী হোক বেশি বয়সী হোক, যেটা হলো অস্টিও আর্থারাইটিস। আমরা এই ব্যাপারটা নিয়ে, এই ডিজিজটা বা এই রোগটি নিয়ে আজকে আলোচনা করব বা হাঁটুর ব্যথা বা এই সংক্রান্ত আলোচনা করবো আজকে। অস্টিও আর্থারাইটিস এখন ম্যাক্সিমাম চেম্বারেতে যখন যাই, এই আর্থারাইটিসের পেশেন্টই আমরা বেশি পাই। কারণ হচ্ছে আর্থারাইটিসটা আগে যেমন ছিল যে হ্যাঁ একটা এজ, সেই এজের ওপরে যখন যাচ্ছেন ওনার শরীরের মধ্যে যেটা আমাদের হাড়ের মধ্যে যেটা ক্যালসিয়াম সেটা আস্তে আস্তে কম হতে থাকে এবং এর ফলে কি হয়, আমাদের হাঁটু, যেহেতু আমাদের হাঁটু গোটা শরীরের ওজনটাকে বয়, তো সেই কারণে প্রথম আমাদের এফেক্টেড হয় হাঁটু। তো আগে আমরা দেখতাম যে প্রায় 40 অ্যাবাভ বা 50 অ্যাবাভ এই সময়ের মানুষদের বেশি তার প্রবণতা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আর্থারাইটিসের যেহেতু অনেকগুলো পার্ট আছে, তো বিভিন্ন রকম আর্থারাইটিস নিয়ে বিভিন্ন রকম এজেতে আসছে। কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলটা। অনেকে দেখা যায় যে খুব অল্প বয়সে, মাত্র 22 বছর 23 বছর এই বয়সেও দেখা যায় যে আমাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস নিয়ে এসছে। তো সার্ভাইকাল স্পন্ডালাইটিস কি, আমাদের ঘাড়েতে ব্যথা হয়। তো সেটার কারণ কি, আমাদের ডেলিকার লাইফস্টাইল। আমাদের হয়তো এমন কাজ করতে হচ্ছে সারাক্ষণ, ঘন্টার পর ঘন্টা ল্যাপটপের সামনে বসে হয়তো আমাদেরকে কাজ করতে হয়, কিংবা ঘাড়কে ঝুঁকিয়ে হয়তো অনেকক্ষণ বসে কাজ করতে হয়। তো এই সমস্ত ওয়ার্ক রিলেটেড ব্যাপার, এবং তার সাথে সাথে কি আমাদের যেটা প্রিভেনশন করার জন্য দরকার যে কিছু এক্সারসাইজ, সেটা আমরা মেনটেন করি না। এর ফলে দেখা যায় যে খুব অল্প বয়সেতেই এই স্পন্ডালাইটিসটা দেখা যায়। আর আর্থারাইটিস যেটা নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে,
সেটা মেনলি আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম আর মিনারেল যখন ধীরে ধীরে কমে তখন এইটার প্রবণতা আসে, এবং সেটা প্রথম স্টার্ট হয় আমাদের হাঁটু থেকে। কারণ যেহেতু ফার্স্টেই আমি আলোচনা করলে বললাম যে আমাদের হাঁটু যেহেতু গোটা শরীরের ওজনটা নিচ্ছে, তো ওখানে কি হয় যে প্রথম দেখা যায় যে আমাদের একটু ক্ষয় হচ্ছে। স্টার্টিংয়ে দেখা যাবে যে আমাদের একটা ব্যথা অনুভব হচ্ছে, যে চলতে গেলে হাঁটতে গেলে একটুখানি ব্যথা লাগছে, এবং তার সাথে পা ভাঁজ করতে প্রবলেম হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রবলেম হচ্ছে, সিঁড়ি ভাঙলে একটু হালকা ব্যথা অনুভব হচ্ছে। তো তখনই যদি আমরা শুরুতেই এই সিমটমগুলো যদি আমরা দেখি যে হ্যাঁ আমি সকালবেলা ঘুম থেকে যখন উঠছি তখন একটু গোটা শরীরের মধ্যে একটা পেন থাকছে, তারপর আস্তে আস্তে একটুখানি হাঁটাচলা করার পর দেখা যায় যে সেই পেনটা আস্তে আস্তে চলে যায়। তো এটা কিন্তু প্রথম সিমটম দেখা যায় যে শরীরের মধ্যে আমাদের আর্থারাইটিস আসতে চলেছে। এবং তার সাথে সাথে পার্টিকুলারলি জায়গা যেটা বললাম হাঁটু, আমাদের বসতে গেলে পা ভাঁজ করলে হালকা ব্যথা হবে, এবং হাঁটতে গেলে ব্যথা হবে, সিঁড়ি ভাঙলে ব্যথা হবে। তো এই যে সিমটমগুলো যদি শুরুতে দেখা যায় এবং যদি আমরা শুরুতেই অ্যালার্ট হয়ে যাই, এবং যদি আমরা একটা এক্সরে করে দেখে নিই হাঁটুর যে আমার ব্যথাটা কেন হচ্ছে, আমার হাঁটতে গেলে প্রবলেমটা কেন হচ্ছে, কারণ এই জায়গাটা থেকেই মানুষ রোগকে বাড়িয়ে দেয়। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এই স্টেজটা, স্টার্টিং এর স্টেজটাতে কেউ সিরিয়াস ভাবে নেয় না। অনেকে কি করে যে হ্যাঁ এই যে হালকা একটুখানি ব্যথা অনুভব হচ্ছে, উনি দোকানে গেলেন, দোকানে গিয়ে একটা পেন কিলার নিলেন, খেলেন, কিছুদিন ভালো থাকলো, আবার কিছুদিন পর যখন ওষুধের অ্যাকশনটা কেটে গেল তারপর দেখা যায় যে ব্যথা যন্ত্রণাটা আবার ফেরত আসছে। তো এই জায়গাটাতে একটুখানি সচেতন হতে হবে। আমি আরো আসছি কথাতে, ফোনটা নিয়ে একজন বন্ধু আসছি। রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। বলুন, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি মকার থেকে বলছিলাম। বলুন, কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমার এই যে হাতে একটু মানে হাতের যে জয়েন্টটা না ফুলে গেছে একটু। আচ্ছা, ওটা কোনো লাগা হয়নি বা কিছু নেই, একটা ইয়ে মতো ফুলে গেছে। ওর কোনো ক্ষয়ের সম্ভাবনা আছে নাকি প্রবলেমটা? দেখুন ফুলে গেছে যেটা বলছেন, আপনার হাতের কোন জায়গাটা, আপনার কোনোয়ের কাছে না রিস্টে? রিস্টে 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 গেছে। আচ্ছা, কোনো রকম কি চোট আঘাত কিছু লেগেছিল? না না না, চোট আঘাত লাগে। তো হঠাৎ করে জিনিসটা ফুলে গেল, হ্যাঁ হ্যাঁ। এবং তার সাথে কি হালকা কোনো রকম পেন অনুভব হয়? না, পেন হয় না, একটা মানে গুটি মতো একটু ইয়ে হয়ে গেছে গুটির মধ্যে। আচ্ছা আচ্ছা, দেখুন ব্যাপারটা হচ্ছে আমি যতটা শুনলাম সেই অনুযায়ী হয়তো অনেক রকম রোগের আমি এখান থেকে বসে হয়তো আমি হয়তো ভাববো যে, কারণ ডায়াগনোসিসটা প্রপারলি করতে হবে, তাই এটা শুনে প্রপার ভাবে ডায়াগনোসিসটা করা যায় না। তো হ্যাঁ, যদি আপনার লোকাল কোনো রকম ইনফ্লামেশন হয় বা যদি কোনো রকম ইনফেকশন হয় সেটা অবশ্যই তার ট্রিটমেন্ট আছে, কিংবা যদি আস্তে আস্তে আপনার রিস্টের জয়েন্টের যদি কোনো প্রবলেম হয় সেখানেরও অবশ্যই তার ট্রিটমেন্ট আছে। কিন্তু একটুখানি দেখে নিতে হবে, দরকার পড়লে কিছু টেস্ট করে দেখে নিতে হবে, আর সব থেকে বড় কথা সামনাসামনি যদি এটা দেখতে পারতাম তাহলে হয়তো আমি যাওয়ার জন্য চেষ্টা করছি। তো আমি এগুলো আমাকে কি জানতে চাইলাম, টিভি প্রোগ্রাম দেখছি, আমি প্রোগ্রাম দেখে খুবই ভালো লাগছে, প্রোগ্রামটা খুবই সুন্দর মানে যে ওখান থেকে আপনাকে ইয়ে করছে, অ্যাঙ্কারিংটাও করছেন ভালো, আপনার প্রোগ্রামটা খুবই ভালো লাগে আমার। আচ্ছা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার রোগ যদি হয় তাহলে রোগটাকে সারাতে হবে, রোগটাকে ফেলে রেখে তো লাভ নেই। তো একবার সামনাসামনি এসে যোগাযোগ করুন, একবার দেখে নিই যে এক্স্যাক্ট প্রবলেমটা কি আছে, তারপর অবশ্যই বলে দেবো যে কিভাবে তার সলিউশন হবে। এমন কোনো ভয়ের কিছু নেই তো আপনার? দেখুন যতটা শুনলাম তাতে তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভয়ের কিছু নেই। এবার যতক্ষণ না পর্যন্ত প্রপার ভাবে দেখছি আপনাকে তো সেই মতো গাইডলাইনটা পারবো না দিতে, না? তো একবার আসুন, আমি দেখে নিই, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। ফেস টু ফেস এসে সেগুলোকে ডক্টরের পরামর্শ নিন, এবং অনেকটাই গাইডলাইন্স গুলো দিয়ে দিলেন, কিন্তু তবুও আমি মনে করি যে ফেস টু ফেস আসাটা বা চাক্ষুষ এসে সেগুলোকে দেখা বা সেটাকে কিভাবে ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা পাওয়া যায়, আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট সেটা। এবং সিরিয়াস হওয়া উচিত, একটা সামান্য রোগ থেকে কিন্তু বড় আকার ধারণ করে, যে কোনো রোগের ক্ষেত্রেই বলবো। কারণ আমরা প্রথমের দিকে কোনো এগুলো নেগলিজেন্স থাকে যে একটা ছোট্ট ইয়ে হয়েছে সেটা থেকেই একটা বড় আকার ধারণ করে, তাই আগে থেকে ডক্টরদের পরামর্শ অনুযায়ী আমার মনে হয় চলা উচিত। যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা চলছে ডাক্তারবাবু, যেটা আমাদের আর্থারাইটিস। এই যে আমাদের এখন তো আগে শুনতাম যে এজেড পার্সনদের ক্ষেত্রে এই আর্থারাইটিসে ভুগতে হয়, বা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হয়। এখন দেখা যাচ্ছে অনেক কম বয়সী ছেলে মেয়েদেরও কিন্তু অ্যাটাক করছে এই হাঁটুর ব্যথা, বা কোনোভাবে হয়তো পায়ের ব্যথা। এই ব্যথাগুলো ভীষণভাবে কিন্তু এখন দেখা যায়।
এটা কি আমাদের লাইফস্টাইল না খাদ্য অনেকটা কি এর জন্য দায়ী বলতে পারবো? সবকিছুই আছে, হুম। যেমন আমাদের লাইফস্টাইলও আছে, তার সাথে সাথে আমাদের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কারণ এখন ব্যস্ততার সময় কি করি আমরা, ঠিকঠাক মতো করে যে ক্যালসিয়াম আমাদের দরকার, যে প্রোটিন আমাদের দরকার, যে মিনারেল আমাদের দরকার, সেটা কিন্তু আমরা ঠিক মতো করে পাই না, বা আমরা খাবারের মাধ্যমে সেই জিনিসটা হয়তো যায় না, কারণ আমাদেরকে বাইরের খাবারের ওপরেতেই অনেকটা ডিপেন্ডেন্ট হতে হয়। তো সেটা যেমন একটা ফ্যাক্টর থাকে শরীরের মধ্যে মিনারেল ক্যালসিয়াম কম হওয়ার, তার সাথে সাথে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা এখন কিছু যোগ কিংবা ব্যায়াম যেগুলো আমাদের রেগুলারলি একটু করা দরকার, একটু শরীরচর্চা করা দরকার, সেটাও কিন্তু আমাদের হয় না, কারণ সেই সময়টা হয়তো আমরা বার করতে পারি না। তো সব কিছুই আছে, এবং তার সাথে সাথে যদি এই যে বললাম ক্যালসিয়াম মিনারেল এই জিনিসটা যত কমতে থাকবে আমাদের শরীরের মধ্যে আর্থ্রাইটিসের প্রবণতাটা বাড়বে। এই যে উনিও যেমন যখন ফোন করলেন বললেন যে আমার একটা ছোট আছে, আর উনি হয়তো কোনো রকম কিছু করাননি, ট্রিটমেন্টও করাননি, হয়তো বা ওই জায়গাতে আছে, কিন্তু একটা ছোট্ট জায়গা থেকে অনেক বড় জায়গায় যায়। ঠিক সেরকম এই অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, যেখানেতে আমি বলছিলাম যে প্রাথমিক যখন স্টেজটা আসে তখন কি হয় যে অনেকে সেটাকে অবহেলা করে। এই যে বললাম একটা ব্যথার ওষুধ কিনে খেয়ে নেবেন, কিছুদিন যাচ্ছে, তারপর আবার ব্যথাটা ফেরত আসবে, আবার সেখানেতে ওষুধ খাচ্ছে, আবার কিছুদিন ভালো থাকছে, আবার সেখানে ব্যথাটা আসছে। এর ফলে কি হচ্ছে, ওনার রোগটা কিন্তু ভালো হচ্ছে না, ওনার রোগটা আস্তে আস্তে ভেতরেতে বাড়তে থাকছে। স্টার্টিং এ যখন হচ্ছে কি আমাদের যখনই এটা জয়েন্টে আমাদের হাঁটুর নি জয়েন্টে যখনই এটা এফেক্ট করবে, ওখানেতে কি হবে, দুটো জয়েন্টের যে গ্যাপটা সেটা ধীরে ধীরে কমে যেতে থাকবে, এবং মধ্যিখানের যে ফ্লুইডটা আছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, এবং তার ফলে কি হবে, একটা হাঁটুর কাছে চলে আসবে, এবং সেখানেতে হবে ক্ষয় থেকে শুরু হবে, আস্তে আস্তে ব্যথা যন্ত্রণাটাও বাড়বে, বসতে গেলে একটা আওয়াজ হবে, হাঁটতে গেলে একটা আওয়াজ হবে, কারণ একটার সাথে একটা তখন ঘষা খাবে, এর ফলে ক্ষয়টা হবে। তো স্টার্টিং এই যদি আমরা এটাকে ধরে নিতে পারি, তাহলে অস্টিওআর্থ্রাইটিসের অনেকগুলো স্টেজ আছে। সেই স্টেজটা যত আগের দিকে যাবে, একটা সময় দেখা যায় যে অস্টিওপোরোসিস বলে একটা স্টেজ আছে, যেখানেতে হালকা চোট আঘাতে আমাদের হাড় ভেঙে যেতে পারে। তো একটা ছোট্ট অস্টিওআর্থ্রাইটিসের যে স্টার্টিং হলো ডিজেনারেটিভ চেঞ্জ, সেখান থেকে অস্টিওপোরোসিসের উপর যদি যায়, তার জন্য কিন্তু দায়ী হচ্ছে আমরাই, কারণ আমরা সেখানটাকে অবহেলা করছি প্রাথমিক স্টেজেতে। তো এটা নিয়ে আরো আলোচনায় আসবো, অবশ্যই। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, কে বলছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি এয়ারপোর্ট থেকে বলছি, বলুন কি সমস্যাটা আড়াই বলুন। নম্বর থেকে। সমস্যাটা বলুন। হ্যালো, হুম, আমি আড়াই নম্বর থেকে বলছি। বলুন সমস্যাটা বলুন। বলছি যে আমার না মানে শোল্ডারে খুব পেন হচ্ছে। কোথায়? সোলজার। ঘুম থেকে উঠছি তো শোল্ডারে খুব পেন হচ্ছে। আচ্ছা, শোল্ডারেতে বয়স কত আপনার? এজ কত? 22। 28? 22। হ্যাঁ, আচ্ছা, 22 শোল্ডারে যে ব্যথা হচ্ছে, এটা কি দুটো শোল্ডারেই ব্যথা হচ্ছে না একটা? দুটো। দুটোতেই। হাত ওপর দিকে তুলতে কোনো অসুবিধা হয়? হ্যাঁ হ্যাঁ বলুন না একবার। হাত ওপরে তুলতে অসুবিধা হয়? হ্যাঁ। আচ্ছা, কি হয়, কি হাত তুললে কি ওখানেতে ব্যথা অনুভব হয়, বা একটা জায়গায় গিয়ে আটকে যায়, এরকম মনে হয়? না আজকে যায় না, মানে পেন হয় আর কি শোল্ডারে। পেন হয়? শুধু শোল্ডারেই পেন হয় না, তার সাথে সাথে শরীরের অন্য জয়েন্টেও পেন হয়? না আর কোথাও হয় না। আচ্ছা, দেখুন যেই মানে ঘাড়ের পর্যন্ত থেকে হুম পুরো শোল্ডারে পেনটা হচ্ছে। আচ্ছা, দেখুন যদিও যে এজ আপনি বললেন সেই এজের এতে হয়তোবা যদি আমরা ফ্রোজেন শোল্ডার বা আমরা যদি ডায়াগনোসিস করি, কিংবা যদি আমরা সার্ভাইকাল স্পন্ডালাইসিস ডায়াগনোসিস করি, সেটা এই এজেতে হওয়ার কথা নয়, কিন্তু এখন বলা যায় না, সেটা নিয়েই আলোচনা করছিলাম। কি ধরনের যে কাজ এখন- করেন উনি? হ্যাঁ, উনি যে কোনো রকম এর ক্ষেত্রেই হতে পারে। কম্পিউটার সামনে কম্পিউটার। সারাক্ষণই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটাই বললাম যে এখন সেটা নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের ডেলিকার ওয়ার্ক যেটা থাকে সেটাও অনেকটা দায়ী আমাদের সার্ভাইকাল স্পন্ডালাইসিসের জন্য। হয়তোবা আপনার সার্ভাইকাল স্পন্ডালাইসিসের জন্য আপনার শোল্ডারের পেন হতে পারে, কিংবা যদি ফ্রোজেন শোল্ডার শুরু হয় সেখান থেকেও হতে পারে। তো যদি কোনো সমস্যা শরীরে আছে আপনি বুঝতে পারছেন, তাহলে সেটার সলিউশনের দিকে যান, আর সেটা পার্মানেন্ট সলিউশনের দিকে যান। ব্যথা হলে ব্যথার ওষুধ খেয়ে সেটাকে দাবিয়ে রেখে রোগটাকে বাড়িয়ে কোনো লাভ নেই। একটা প্লেন ঘাড়ের এক্সরে করান,
প্লেন ঘাড়ের এক্স রে করে মধ্যমগ্রামেতেই আমাদের চেম্বার আছে। আপনি সেই এক্স রে রিপোর্টটা নিয়ে এসে আমাদের সাথে একবার দেখা করুন, আমরা দেখে নিই। রিপোর্টসে যদি খারাপ কিছু পাই তাহলে আমরা বলে দেবো কিভাবে সেটার সলিউশন হবে এবং পার্মানেন্ট সলিউশন হবে। যদি দেখা যায় যে রিপোর্ট নর্মাল আছে, আমরা কিছু যোগা, কিছু ব্যায়াম আমরা দেখিয়ে দেবো, সেইটা ডেলিকার বাড়িতে করবেন, দেখবেন এই প্রবলেম থেকে ভালো থাকবেন এবং এই প্রবলেমটা আর আসবে না। একদম ধন্যবাদ। আপনি হেল্পিং নাম্বারটা লিখে রাখুন এবং নোট করুন এবং অবশ্যই যোগাযোগ করে চলে আসুন, তখন অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন। তার কারণ একটাই, এইগুলো একটু ছোটোখাটো নয়, এগুলো আস্তে আস্তে কিন্তু একটা বড় আকার ধারণ করে। তার কারণ আমাদের এই ব্যস্ততম দিনে ছেলে মেয়েরা বা যাকে বলে এখন সবাই কিন্তু এই যে কম্পিউটারের উপর ভীষণভাবে কি বলবো নির্ভরশীল, কম্পিউটার ল্যাপটপ নিয়ে অনেকটাই আমাদের সময় কাটাতে হয় এগুলো। সেই হিসাবে এই রোগগুলো ভীষণভাবে ঘায়েল করে, সেটাই কিন্তু ডাক্তারবাবু বললেন। তাই তার আগে থেকে কিন্তু আপনাদের এই সিমটমগুলো যদি কোনোভাবে আপনারা বুঝতে পারেন, আমার মনে হয় ডক্টরের পরামর্শ নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। একজন বন্ধু, বলুন কে বলছেন, বলুন। হ্যালো, আমি সুপ্রভাত বলছি। অস্টিও আর্থারাইটিসের খাওয়া দাওয়াটা কি খেলে একটু ফ্লুইডটা তৈরি হয়? কোথা থেকে বলছেন আপনি, কোথা থেকে বলছেন? আমি রানীকুটি থেকে বলছি। রানীকুটি, আচ্ছা। প্রবলেম আপনার কি অস্টিওআর্থারাইটিস আছে? আমার অস্টিও আর্থারাইটিস, হ্যাঁ, আমার এক্সরে করা রিপোর্টে এসছে। আচ্ছা, কতদিন হলো এই অস্টিওআর্থারাইটিস? আমি তো প্রথমে তো ডাক্তার দেখিয়েছি এলোপ্যাথি, সেখানে তো অনেক ওষুধ খাওয়ার পরে কিছু একটা অস্বস্তি সবসময় থাকে। আচ্ছা, এটার জন্যই বলছি যে কি খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া তো ফ্লুইডটা, হ্যাঁ আপনি বলছেন ফ্লুইড যেটা শুকিয়ে যায়, ফ্লুইডটা পাওয়া যাবে। আমার 60 ইয়ার্স অলরেডি মানে ওভার। দেখুন, মেনলি হচ্ছে যেটা করণীয় সেটা হচ্ছে প্রথম, হ্যাঁ অবশ্যই ডায়েট একটা ফ্যাক্টর থাকে, যেখানেতে আমাদের ক্যালসিয়াম, মিনারেল এই জাতীয় জিনিসগুলো একটু বেশি খেতে হয়। তার একটা ডায়েট চার্ট আমরা দিয়ে দিই, সেটা সমস্ত পেশেন্টদের ক্ষেত্রেই দিয়ে দিই। এবং তার সাথে সাথে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার যেহেতু অস্টিওআর্থারাইটিস আছে, এর কিন্তু পার্মানেন্ট সলিউশন একমাত্র আয়ুর্বেদের মাধ্যমেই হবে। কারণ আপনি যে ওষুধ খাচ্ছেন সেখানে হয়তো আপনি পেন কিলার খাচ্ছেন, ক্যালসিয়াম খাচ্ছেন। পেন কিলার আর ক্যালসিয়াম দিয়ে কিন্তু আপনি অস্টিওআর্থারাইটিসকে ভালো করতে পারবেন না। তার অনেক রকমের পদ্ধতি আছে, যেমন বিভিন্ন রকম হার্বাল মেডিসিনস আছে, আর তার সাথে সাথে আপনার পঞ্চকর্ম থেরাপি আছে। তো এই সমস্ত জিনিস এবং সঙ্গে কিছু ব্যায়াম, কিছু যোগা এবং তার সাথে সাথে ডায়েট, এই টোটাল জিনিসটা যদি আপনি কমপ্লিট করেন তবে কিন্তু আপনি এই প্রবলেম থেকে পার্মানেন্টের জন্য আপনি ভালো থাকতে পারবেন। নালে কি হবে, আপনি এই রেগুলার বেসে ব্যথার ওষুধ খেতে খেতে তার কিন্তু একটা সাইড এফেক্ট দেখা যাবে, যেহেতু আপনার বয়স অলরেডি 60 অ্যাবাভ। ঠিক আছে, তো সেখান থেকে বলবো যে হ্যাঁ, ডায়েট যেমন মিনারেল, ক্যালসিয়াম এরকম অনেক ডায়েট আছে, সেগুলো নেওয়া দরকার। সেটা হয়তো এইখানেতে বসে তো অতটা টাইম নিয়ে বলা সম্ভব নয়। তো যদি আপনি মোটামুটি খাওয়াটা, দৈনন্দিন খাওয়াটা কি কি রাখতে হবে এটা শুধু জানলেই আপনাকে হবে। ব্যালেন্স ডায়েট করতে হবে। আপনাকে বলছি তো, ক্যালসিয়াম জাতীয় জিনিস আপনি খাবেন, একটু দুধ খাবেন, ছানা আমি খাবেন। একটু দুধ তো খেতে পারি না, আমার গ্যাসের সমস্যা আছে। হ্যাঁ, তাই এছাড়াও আরো অনেক ডায়েট আছে, আমরা ডায়েট চার্ট দিয়ে দিই। এটা এই 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 সময়টাতে ওইভাবে বলাটা যাবে না তো, পার্টিকুলারলি একটা একটা খাবার দেখে। তো আপনি যদি চান, আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আপনাকে বলে দেবে আপনার কাছে কোন জায়গায় গেলে আপনি ডিটেলস ভাবে এই জিনিসটাকে নিয়ে আলোচনা করতে পারবেন এবং কিভাবে এই প্রবলেম থেকে সলিউশন হবে সেটা আমরা বলে দেবো সামনাসামনি যেদিনকে আসবেন। ঠিক আছে, আপনি হেল্পিং নাম্বারটা নোট করে রাখুন। 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলে হেল্পিং নাম্বার। আপনার বাড়ি থেকে চেম্বার কত দূরে না কাছে আছে ডিটেলস জানার জন্য এই নাম্বার দুটিকে ব্যবহার করুন। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, চিকিৎসা করে থাকেন, অবশ্যই সেটার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো কিন্তু প্লিজ ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে। কারণ আরও কি হয়, তাহলে ডায়াগনোসিসটা আরও সুন্দর হয়। দেখে নেবেন, ডক্টররা সুন্দরভাবে তারা অ্যানালিসিস করবেন এবং দেখবেন, তবে কিন্তু তিনি প্রপার ট্রিটমেন্টটা আপনি পাচ্ছেন। কারণ ট্রিটমেন্টে যাওয়ার আগে কিন্তু অনেকগুলো কাজ থাকে স্টেপ বাই স্টেপ, সেগুলো কিন্তু পুরো মেনটেন করে এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টর। কিন্তু সেইভাবে আপনাদের কিন্তু প্রিপারেশন নিয়ে আসতে হবে। অবশ্যই আপনারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন, এইটুকুই আমাদের বলা। তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটার কোনো সাইড এফেক্ট নেই, যেটা কোনো নো ক্যালসিয়াম অর্থাৎ কি বলবো রাসায়নিক পদার্থ যেটাকে বলে সেরকম কিছু ব্যাপার নেই, এবং তার সঙ্গে কিন্তু কাটা ছেঁড়ার ব্যাপার নেই, কোনো অপারেশনের ব্যাপার নেই। এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ আপনাকে
বলে দেওয়া এই কারণে আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু একদম ন্যাচারাল ওয়েতে ভেষজ গুণ সমৃদ্ধ, এবং সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু এইভাবে কিন্তু সেইভাবে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনারা পাচ্ছেন। আমরা আবার একটু আলোচনা যাব ডাক্তারবাবু, যেটা হলো যে এই যে আমাদের ফ্লুইড বললেন যে আমাদের হাঁটুর ক্ষেত্রে জেলি বা আমাদের যেটাকে বলে ফ্লুইড, সেটা অনেক সময় শুকিয়ে যায়, অনেক সময় শোনা যায় যে হাঁটুতে জল জমেছে, এটাও কিন্তু একটা শোনা যায়, তার ফলে ব্যথা হচ্ছে না একটা ফুলে যাচ্ছে, এগুলো আমরা কিভাবে আগে থেকে বুঝবো? দেখুন, মেন জিনিস হচ্ছে প্রথমে তো স্টার্টিংয়েই বললাম যে আমার যদি শরীরের মধ্যে আমার কোথাও ব্যথা যন্ত্রণা হয়, কোনো জয়েন্টে যদি ব্যথা যন্ত্রণা হয়, তো আমাকে একটা ভাবতেই হবে যে হ্যাঁ এটা আমাদের আর্থারাইটিসের লক্ষণ কোনো রকম দেখা যাচ্ছে কিনা। তো শুরুতেই যদি আমরা কোনো এক্স রে করিয়ে নিই তাহলেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কারণ শুরুতে কি হয়, এটা ডিজেনারেটিভ চেঞ্জ মানে হালকা ক্ষয় হয়। সেখান থেকে যদি আমরা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট করে নিতে পারি তাহলে ওই স্টেজেতেই, প্রাথমিক স্টেজেতেই জিনিসটাকে আটকে দেওয়া যায়। এর ফলে কি হয়, ফ্লুইডও সেইভাবেতে নষ্ট হবে না, এবং ওই স্টেজ থেকেই উনি সুস্থ হবেন, এবং ভবিষ্যতে যাতে অস্টিওআর্থ্রাইটিসের অ্যাটাক না হয় তারও ব্যবস্থাটা করে নিতে হবে। যদি এই স্টেজটাতে কেউ অবহেলা করে তাহলে এর যেমন পরবর্তী স্টেজ, যত রোগটা বাড়তে থাকবে তত কি হবে, অস্টিওফাইটিক চেঞ্জের দিকে যাবে, মানে একটা হাড়ের থেকে আর একটা হাড়ের ব্রাঞ্চ বেরিয়ে যাবে। তখন দেখা যাবে যে হাঁটতে গেলে চলতে গেলে পিন ফোটার মতো ব্যথা হচ্ছে, তার সাথে সাথে ওনার যে সিমটমগুলো নর্মাল থাকে আর্থারাইটিসের সেইগুলোও থাকবে। তো সেখানে ব্যথা যন্ত্রণার প্রবণতাটা আরও বেড়ে যাবে। সেখানেও যদি উনি ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট না করেন, যদি ওই স্টেজেতেও গাফিলতি করেন, তাহলে সেখান থেকে যে স্টেজটা অস্টিওফাইটিক চেঞ্জ, এরপরে আসবে আপনার অস্টিওপেনিয়া। অস্টিওপেনিয়ায় কি হয় না, আমাদের হাড়ের যে ক্যালসিয়াম মিনারেল এটা তো কম হতে থাকছে, কিন্তু এই অস্টিওপেনিয়ায় গিয়ে দেখা যাবে যে একবারে কম হয়ে গেছে। এর ফলে হাড় একদম উইক হয়ে যাবে, তার সাথে সাথে ব্যথা যন্ত্রণা এই জিনিসটা বাড়বে। এবং এই স্টেজটাতে অনেক সময় কি হয়, হাঁটুর মধ্যে যদি ইনফেকশন হয় সেখানে থেকে কিন্তু এই জল জমার প্রবণতাটা আসে অস্টিওপেনিয়ার এই স্টেজটাতে। এখানেও যদি ওনারা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট না করেন তাহলে যেটা আমরা বললাম যে লাস্ট স্টেজ অস্টিওপোরোসিস, এই স্টেজের দিকে কিন্তু এগোবে। আর একবার যদি অস্টিওপোরোসিস হয় সেখানেতে দেখবেন যে চোট আঘাতে কোনো রকম হাড় ভাঙে না, সেই ছোট্ট চোট আঘাতেও কিন্তু ওনার হাড় ভেঙে যেতে পারে। কারণ এই সময়টাতে কি হয়, আমাদের হাড়ের মধ্যে ছোট 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 একটা ছিদ্র হয়ে যায়। এর ফলে অস্টিওপোরোসিস হচ্ছে একদম লাস্ট স্টেজ, এরপরে কিন্তু আমাদের হাড় ভাঙে। তাহলে এই যে ডিজেনারেটিভ চেঞ্জ, একটা ছোট্ট ক্ষয় থেকে আরম্ভ হলো আর সেখানেতে গিয়ে অস্টিওপোরোসিস, এই যে রাস্তাটা এটা কিন্তু আমরাই তৈরি করি। কারণ আমরা প্রথম স্টেজেতে আমরা সেখানেতে সচেতন হই না, এর ফলে কি হয়, আস্তে আস্তে রোগও বাড়তে থাকে, আমরা এই ব্যথার ওষুধ খেয়ে তার উপরে ডিপেন্ডেন্ট থাকি, কিন্তু তার ফলে কি হয়, আমাদের শরীরে অন্য সাইড এফেক্টও আসে এবং তার সাথে সাথে রোগটাও বাড়ে। তো সেই কারণে বলবো যে শুরুতেই এটাকে যদি ডায়াগনোসিস করে নেন, বা কারোর অল্প ব্যথা অনুভব হচ্ছে, গিয়ে ডক্টরের একটা পরামর্শ নিন, নিজে থেকে দোকানে গিয়ে ওষুধ না খেয়ে একটা ডক্টরের পরামর্শ নিন স্টার্টিংয়েই, দেখবেন তাহলে এই স্টেজগুলোতে যাবে না, তার আগেই আপনি ভালো হবেন এবং ভবিষ্যতে সুস্থ থাকবেন। একদম। আমি তার আগে অবশ্যই একটু বলে দেবো যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের কোথায় কোথায় পাচ্ছেন, তার কারণ মার্চ এবং এপ্রিল জুড়ে তারা রয়েছেন। আমি একটু জায়গাগুলো শিডিউলটা অবশ্যই আমি একটু জানিয়ে দিচ্ছি। 20 তারিখ বনগাঁতেই কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, কাকদ্বীপে পাচ্ছেন, যেটা কিন্তু গঙ্গাসাগর শিফট করেছে সেটা কাকদ্বীপে পাচ্ছেন, সেখানে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন। এবং মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর CME। অবশ্যই আরেকজনকে পাচ্ছেন, আপনার আরেক ডক্টরকে পাচ্ছেন, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং কৃষ্ণনগরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এছাড়া মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন,
যেটা হলো খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বাঁকুড়াতেও কিন্তু বন্ধুরা ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন এবং জামশেদপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদার থাকছেন, এছাড়া ডিব্রুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, সেটা কিন্তু 7/4/25 এপ্রিল মাসে মার্চ এপ্রিলে দুটোই আমরা শিডিউলটা জানিয়ে দিচ্ছি। এছাড়া রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি হলদিয়া থেকে বলছিলাম। হলদিয়াতে, বলুন কি সমস্যাটা বলুন। আমার প্রবলেম হচ্ছে মানে আমার মুখে ব্রণ হয়, এখনো হয়, কিন্তু ব্রণটা ভালো হয়ে যাওয়ার পরে না একটা কালো স্পট থেকে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত এখন? 35। 35। তো ব্রণ যেটা বেরোচ্ছে সেটা মোটামুটি কতদিন হলো? ওটা হয়ে গেল আমি ফলো করছি, মানে 1 মাস মতন হয়ে গেল। 1 মাস মতো। এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করিয়েছেন? না, আমি এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট করাইনি। আচ্ছা, আপনার পেটের কোনো রকম সমস্যা আছে? এটা মানে একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে। দেখুন, গ্যাস অম্বলের সমস্যা থাকলে লিভারের একটু হালকা সমস্যা থাকবে। আমাদের ব্রণ যেটা আছে সেটা এক হচ্ছে আমাদের হরমোনাল চেঞ্জের জন্য কিছুটা দায়ী থাকে, আর তার সাথে সাথে যদি আমাদের কোনো লিভারের প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ব্রণ আসে। আর যেহেতু আপনি বলছেন যে কালো স্পট পড়ে যাচ্ছে, তো সেখানেতে আমরা ইন্ডিকেট করব যে হয়তোবা লিভারেরই কোনো প্রবলেম হচ্ছে। যাই হোক, আপনি হলদিয়া থেকে বলছেন, হলদিয়াতে আমি নিজে থাকি চেম্বারেতে। আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, ফোন করে একবার এসে আমাদের সাথে যোগাযোগ করুন, একবার দেখে নিন সামনাসামনি। আর যদি পারেন তাহলে এলএফটি, লিভার ফাংশন টেস্ট, এলএফটি এই টেস্টটা করে একবারে নিয়ে আসুন। তাহলে সুবিধা হবে কি, আপনার ট্রিটমেন্ট প্রসেসটা এক স্টেপ এগিয়ে যাবে। তো রিপোর্টটা নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার এসে যোগাযোগ করুন, আমি বলে দেবো আপনি কি করলে সুস্থ হবেন এবং যে প্রবলেম আছে আপনার সেখান থেকে আপনি কিভাবে ভালো হবেন। ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে কিন্তু সোম থেকে শনি আপনার প্রত্যেকটি ডক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া হাতিবাগানে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে বন্ধুরা পাচ্ছেন এবং খিদিরপুরও বন্ধুরা পাচ্ছেন এবং হাওড়াতে পেয়ে যাচ্ছেন, শিবপুর বাল্টিগুড়িতে পাচ্ছেন। এগুলো হলো চেম্বারগুলো আপনাদের জানিয়ে দিলাম এবং দক্ষিণ 24 পরগনা আমতলাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার। সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। আমরা একটু দেখে নিই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন এই ক্লিনিকে এসে তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন এবং ডক্টরদের পরামর্শ অনুযায়ী তারা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা কতটা উচ্ছ্বসিত, কতটা আনন্দিত। আমার মনে হয় আপনারা তাদের বক্তব্যগুলো দেখলেই বুঝতে পারবেন এবং সেইভাবে তারা কিন্তু বক্তব্যগুলো আপনাদের কাছে তুলে ধরছে। আমরা কিন্তু সেইভাবে ক্লিপিংগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আবার আমরা ফিরে আসবো বিরতির পর। আপনার নাম? তাপসী দাস, কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে আপনার কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের
যন্ত্রণা ছাড়া আর এই অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওর ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই, কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি, আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি, মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম, আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? আপনারা তো অবশ্যই দেখলেন, ভিডিওগুলো দেখছেন। এখন এটা জাস্ট আমরা ক্লিপিংসগুলো 2-3-4টে এরকম আমরা দেখাচ্ছি, কিন্তু এরকম অসংখ্য মানুষ কিন্তু এনবিপিতে এসে তারা কিন্তু সুস্থ জীবন পেয়ে কতটা আনন্দিত, এবং সত্যি একটা নতুন জীবন পাওয়া। তখন সুস্থ জীবন সবাই চায়। যাই হোক, কোনোভাবে তো আমরা আক্রান্ত হয়ে যাই রোগে, তারপর আস্তে আস্তে যখন সুস্থ হই, সুস্থতার জায়গা যখন তৈরি হয়, তখন সত্যি খুব নিজেদেরকেও খুব ধন্য মনে হয়, বেঁচে থাকার আনন্দটা তখন মনে হয় বেড়েও যায়। কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। তারা শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিদেশের বুকেও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে তারা কিন্তু পৌঁছে দিয়েছে। প্রত্যেকটি জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দিয়েছে আয়ুর্বেদ চিকিৎসা, যার কোনো সাইড এফেক্ট নেই, যার কোনো নো কেমিক্যালস, নো কি বলবো কাটাছেঁড়া, নো অপারেশন। এইগুলো কিন্তু আমরা ভীষণ ভয় পাই। আয়ুর্বেদ চিকিৎসার কিন্তু সেই জায়গাটা একেবারেই তৈরি করে। তারা ভেষজ গুণ সমৃদ্ধ, একেবারে প্রাকৃতিক উপায় ভেষজ গুণ নিয়েই তারা কিন্তু এই সুন্দরভাবে ওষুধ দিয়ে মানুষকে একটা সুস্থতার জায়গা উপহার দিচ্ছেন। অবশ্যই সেইভাবে কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরছি যে প্রত্যেকটি মানুষ সুস্থতার জীবন পেয়ে এনবিপির হাত ধরে, তারা ডক্টরদের হাত ধরে তারা কিন্তু একটা সুন্দর জীবনকে লিড করছে। অবশ্যই আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। কি সমস্যা? কি সমস্যা বলতে কি আমার গরমে ঘামে দাঁত চুলকায়। হ্যাঁ, আরেকবার ক্লিয়ার হলো না, বুঝলাম বলুন। না। গরমেতে ঘামে দাঁত চুলকায়, হ্যাঁ তখন ধরে গরমে আর কি গা চুলকায়, আচ্ছা, ইচিং। শুধু কি এটা গরমেতে হয় না যে কোনো সময়? এটা 12 মাস কি হয়, গরমে বেশি হয়। 12 মাসই হয়, গরমে বেশি। বেড়ে যায় গরম। আচ্ছা, এমনি কি আপনি অ্যালার্জির কোনো রকম টেস্ট করিয়েছেন? অ্যালার্জি কোনো টেস্ট করা হয়নি। করানো হয়নি। এই প্রবলেমটা, এই অসুবিধাটা কতদিন আছে? এটা আমার 2 বছর হচ্ছে। কত? 2 বছর। 2 বছর। তাহলে 2 বছর একটা অসুবিধা আপনার শরীরে আছে, সেটা কি কোনো রকম ভাবে ট্রিটমেন্ট করাননি? ট্রিটমেন্ট করেছি, হোমিওপ্যাথি। আচ্ছা, ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু আবার ওষুধ বন্ধ করলে জিনিসটা আবার ফেরত আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
দেখুন, মেন জিনিস হচ্ছে আপনাকে এই যে প্রবলেমটা ইচিং যেটা আছে সেটার পেছনের কারণ হচ্ছে অ্যালার্জি। এবার আপনাকে দেখতে হবে যে আপনার অ্যালার্জির উৎসটা কি। কারণ কোনো পার্টিকুলার জিনিসেই তো আপনার অ্যালার্জি হবে, এমনি তো অ্যালার্জি হবে না। হয়তো কোনো খাবারের অ্যালার্জি আছে বা কোনো কিছু সংস্পর্শে এলে আপনার অ্যালার্জিটা ট্রিগার আপ হচ্ছে। তো সেই কারণটাকে জানতে হবে। কারণ আমরা নিজেরা জানি না যে আমাদের কিসে অ্যালার্জি আছে, কোন খাবারে অ্যালার্জি আছে। এমনি আমরা সচরাচর বলি যে ডিম, বেগুন, চিংড়ি মাছ, কিন্তু সেইগুলো ছাড়াও এমনি নর্মাল ডালেতেও অ্যালার্জি থাকতে পারে। তো তার জন্য একটা পরীক্ষা করে দেখে নিতে হয় যে আপনার কোন কোন জিনিসে অ্যালার্জি আছে। তাহলে কি হলো, অ্যালার্জির উৎসটাকে যদি আপনি প্রথমেই খুঁজে বার করে সেটাকে সরিয়ে দিতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার প্রায় 60 to 70% রোগ আপনার ভালো হয়ে গেল। কিন্তু যদি সেটাকে না সরান, আপনি অ্যালার্জির জন্য ওষুধ খাচ্ছেন, যতক্ষণ ওষুধের অ্যাকশনটা থাকছে ততক্ষণ আপনি ভালো থাকছেন। বন্ধ হয়ে গেলেও যখনই ওষুধটা বন্ধ করছেন, সেই অ্যালার্জির উৎসটাই অ্যালার্জিকে আবার ট্রিগার আপ করছে, আবার জিনিসটা ফেরত আসছে। তো এই জন্য আপনার রোগটা 2 বছর ধরে আছে। তাই এটাকে পার্মানেন্ট সলিউশন এর আছে, অবশ্যই সম্ভব। আপনি হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন, ফোন করে এসে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা বলে দেবো কোন কোন টেস্ট করলে আপনি জানতে পারবেন আপনার কিসে অ্যালার্জি আছে, এবং তারপর কিভাবে আপনি ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে থাকলে কিছু মাসের মধ্যেই আপনি সুস্থ থাকবেন। ঠিক আছে, আপনি হেল্পিং নাম্বারটা একটু প্লিজ নোট করে রাখুন। আমি আরেকবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, আরেকটি নাম্বার 37। টিভি স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে, হেল্পলাইন নাম্বার। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো আমাদের অস্টিও আর্থারাইটিস নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এই যে অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে আমরা অনেক সময় শুনি যেটা নি রিপ্লেসমেন্ট, অর্থাৎ হাঁটুকে মানে রিপ্লেস করা, মানে ওটাকে সরিয়ে দিয়ে আবার একটা নতুন কিছু আনা। এই জিনিসটা আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, মেন জিনিস হচ্ছে আমরা এরকম পেশেন্ট বহু পেয়েছি যারা নি রিপ্লেসমেন্ট করার পরও কিন্তু আমাদের কাছে এসছে অস্টিও আর্থারাইটিসের জন্য, হাঁটুর প্রবলেমের জন্য। তাহলে নি রিপ্লেসমেন্টটা যদি পার্মানেন্ট সলিউশন হতো, তাহলে কিন্তু পেশেন্ট আমাদের আসতো না বা আবার সেই রোগেতে আক্রান্ত হতো না। তো আমাদের শরীরের মধ্যে একটা কাটাছেঁড়া না করে আমরা যে পদ্ধতিতে ট্রিটমেন্ট করি, সেটা যেমন পার্মানেন্ট সলিউশনও হয়, সেরকম আপনার কোনো রকম কষ্টদায়ক ব্যাপারও থাকে না। আমাদের কিছু কিছু অস্টিও আর্থারাইটিসের স্টেজ আছে যেখানে শুধুমাত্র মেডিসিন দিলেই সেই জিনিসটা ঠিক হয়ে যায়। কিছু কিছু স্টেজ আছে যেখানে যদি আমাদের অস্টিও আর্থারাইটিসের স্টেজ বেড়ে যায়, যেমন অস্টিওপেনিয়া, অস্টিওফাইটিক চেঞ্জ, অস্টিওপোরোসিস, এই রকম স্টেজেতে যে স্টেজটা আমি আলোচনা করলাম, সেই স্টেজে যদি আসে, তাহলে আমরা বলি যে মেডিসিনের সাথে সাথে পঞ্চকর্ম থেরাপিটা লাগবে। কারণ পঞ্চকর্ম থেরাপি এমন একটা থেরাপি যেখানে কিন্তু উনি যেমন রিলিফও পাবেন কুইক, তার সাথে সাথে জিনিসটার পার্মানেন্ট সলিউশন আসবে। আমি থেরাপির ব্যাপারটা নিয়ে আসছি, ফোনটা ধরে নিই। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি খোকন মন্ডল বলছি, ওখান থেকে। আচ্ছা বলুন, সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে যে মানে চুলগুলো পেকে যাচ্ছে, সামনের দিকে চুলগুলো, তার সঙ্গে সঙ্গে চুল পড়ছেও। এজ কত, বয়স কত? 26 বছর। আচ্ছা, আপনারা কি বাইরে ধুলোতে বা বাইরের এনভায়রনমেন্টে কি বেশি থাকতে হয়? কতটা থাকতে হয় না, যে বাইরে প্রচন্ড ধুলো বাইরে তার নয়। আচ্ছা, ভিতরেই কাজ করি। আচ্ছা। আর আপনার কি পেটের কোনো রকম সমস্যা আছে বা লিভারের কোনো রকম সমস্যা আছে? না না না, সেরকম কোনো সমস্যা নেই। না আর কোনো রকম অ্যালার্জি আছে শরীরে? না, অ্যালার্জি নেই। অ্যালার্জি টেস্ট করিয়েছিলেন কখনো? না, করাইনি। দেখুন, আমাদের যে চুল ওঠার সমস্যাটা থাকে বা যদি চুল পাকার যে সমস্যাটা থাকে, কারণ আপনার 26 বছর বয়স, এই বয়সে আপনার কোনো না কোনো প্রবলেম হলে তবে কিন্তু এই বয়সেতে আপনার চুল পড়া বা চুল পাকা এই জিনিসটা আসবে। প্রথমত বলে রাখি যে আপনাকে একটা অ্যালার্জি টেস্ট করতে হবে, কারণ অ্যালার্জি এটা ভেতরেতে থাকে। সবসময় যে আমাদের র্যাশ বেরোবে, চুলকাবে, তবে আমরা বলবো যে অ্যালার্জি হচ্ছে, সেটা নয়। এটা ব্লাডের মধ্যে থাকে। IgE বলে এক ধরনের টেস্ট হয়, সেটা একবার আপনি করিয়ে নিন, কারণ এই অ্যালার্জির কারণের জন্য চুল উঠতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যদি লিভার ফাংশনের কোনো রকম প্রবলেম হয়,
তাই আর একটা জিনিস আপনাকে বলবো যে একটা LFT লিভার ফাংশন টেস্ট, এই দুটো করে নিন। কারণ হচ্ছে এই দুটো হচ্ছে কারণ এই চুল ওঠার এবং চুল পাকার। তো এই দুটো রিপোর্ট একবার দেখে নিতে হবে। যদি এই রিপোর্টে কোনো রকম প্রবলেম আসে তাহলে ট্রিটমেন্টটা শুধু আপনার চুল ওঠার জন্য করলে হবে না বা চুল পাকার জন্য করলে হবে না। তাহলে অ্যালার্জি বেশি থাকলে অ্যালার্জিটাকে কমাতে হবে, লিভারের কোনো প্রবলেম থাকলে লিভারের প্রবলেমটাকে ঠিক করতে হবে, তার সাথে সাথে আপনাকে চুলের জন্য ট্রিটমেন্ট করতে হবে। তো এই দুটো যখনই আপনি একসাথে করবেন তবেই কিন্তু এটার পার্মানেন্ট সলিউশন পাবেন। তো আপনার যদি এখানেতে কোনো রকম বুঝতে অসুবিধা হয় আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনার কাছে যে সেন্টার হবে সেই সেন্টারে এসে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বলে দেবো কিভাবে এগোলে আপনি জানতে পারবেন আপনার শরীরের এই প্রবলেমগুলো আছে কিনা, এবং তারপরে বলে দেবো কিভাবে ট্রিটমেন্ট করলে আপনি আপনার প্রবলেম থেকে সলিউশনটা খুঁজে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা ডাক্তারবাবু যেটা নিয়ে আলোচনা করছি আজকে অস্টিও আর্থারাইটিস, আমরা জানি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু একটা বিশেষত্ব বা একটা খুব স্পেশাল আছে ডিপার্টমেন্ট, যেটা হলো পঞ্চকর্ম থেরাপি। তার ভূমিকা কতটা আমাদের এই আর্থারাইটিসের ক্ষেত্রে? দেখুন, যে কোনো রোগের ক্ষেত্রে অবশ্যই পঞ্চকর্মের একটা বড় ভূমিকা আছে। কারণ আমরা আমাদের শরীরকে ডিটক্সিফিকেশন যত করতে পারবো, শরীরের টক্সিক সাবস্টেন্সগুলোকে যত বার করতে পারবো, তত যেরকম যে রোগটা আছে সেই রোগ থেকেও আমরা বেরোতে পারবো, এবং ভবিষ্যতে যাদের আমাদের সেই প্রবলেমটা না আসে তার একটা পার্মানেন্ট সলিউশন হিসাবে আমরা পঞ্চকর্মটাকে ইউজ করাই। যেমন এই অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রেও কিছু কিছু স্টেজ আছে, আমি ফার্স্টেই বললাম, যেখানেতে আমাদের পঞ্চকর্ম থেরাপিটা লাগে। সেখানেতে কি হয়, বিভিন্ন রকমের থেরাপি থাকে। ডিটক্সিফিকেশনের সাথে সাথে আমাদের লোকাল কিছু থেরাপি হয়, যার ফলে কি হয়, কারোর যদি হাঁটুর প্রবলেম হয় সেখানে আমরা যেমন জানুবস্তি নামে এক ধরনের ট্রিটমেন্ট আছে সেটা আমরা দিই। যদি আমাদের কোমরের লাম্বার স্পন্ডালাইসিস হয় সেখানেতে বিভিন্ন রকম থেরাপির সাথে সাথে আমাদের যেটা আছে কটিবস্তি বলে এক ধরনের পঞ্চকর্মর পার্ট আছে, সেটা আমরা ইউজ করাই, কিংবা গ্রীবা বস্তি ঘাড়েতে যেটা যাদের ব্যথা হয়। তো এরকম বিভিন্ন রকমের প্রসেস আছে যেগুলো ইউজ করলে উনি খুব আরাম পাবেন যখন থেরাপি হয়। এক এক সময় দেখা গেছে যে ব্যথার পেশেন্ট এসে থেরাপি যখন নিয়েছে উনি থেরাপির টেবিলেতেই ঘুমিয়ে গেছে, কারণ এতটাই আরামদায়ক জিনিস হয়। যেরকম এই ব্যথা যন্ত্রণা থেকেও সলিউশনটা আসবে, ভবিষ্যতে যাতে না আসে তার জন্য এই পঞ্চকর্ম থেরাপিটা কিছু কিছু রোগের ক্ষেত্রে মাস্ট লাগে। আমরা আরো এই বিষয়ে আলোচনা হয়ে যাব, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। আমি কৃষ্ণবতী বলছি। কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর। বলুন কি সমস্যাটা বলুন। আমি মোটরসাইকেলে 1.5 বছর পরে পায়ে গোড়ালি সেন্টার করছি, ওটা প্লাস্টার করার পরে পুরোপুরি সারেনি, এখন হাঁটতে যেতে ব্যথা। আচ্ছা, আপনার আরেকবার একটু রিপিট করুন। আপনার পায়ের গোড়ালিতে চির ধরেছে? মোটরসাইকেলে পড়ে গিয়ে হাত কেটে গেছিল। আচ্ছা, ওই প্লাস্টার করে দিয়েছিলেন ডাক্তারবাবু, দিয়ে ওষুধপত্র খেয়েছিলাম অনেক, কিন্তু এখন কি হয় ওই হাত দিয়ে ব্যথা হয়, তাও বেশি বাড়ি থাকতে পারে না। আচ্ছা, এখন কি ওই গোড়ালির জায়গাটাতেই ব্যথা হয় না গোটা পায়েতে? গোড়ালির চাহিদা হয়, গোড়ালির জায়গাটাতেই। আচ্ছা, মোটামুটি এটা কতদিন আগে হয়েছিল? আমার লাগাটা 1.5 বছর আগে। 1.5 বছর আগে। আচ্ছা, এখন কি কোনো রকম রিসেন্ট কোনো এক্সরে বা কিছু করিয়েছেন? হ্যাঁ, রিসেন্ট এক্সরে করার একজন অস্ট্রেলিয়ান ডাক্তার দেখানো, ওষুধপত্র দিয়েছেন, এক্সারসাইজ দিয়েছেন, কিন্তু পুরোপুরি মানে ভালো না। ওখানেতে এক্সরে রিপোর্টেতে কি বলছেন যে গোড়ালির হাড় বেড়েছে? কিন্তু ওই অ্যাঙ্কেলটা একটু মানে যেহেতু অপারেশন করেনি, অ্যাঙ্কেলটা একটু সরিয়ে গেছে। আচ্ছা, মানে হাতটা জুড়ে গিয়ে একটু অ্যাঙ্কেলটা সরিয়ে। আচ্ছা, দেখুন আপাতত আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি কিছুদিন একটুখানি নরম জুতো ইউজ করুন, ঠিক আছে? নরম জুতো পরে সারাক্ষণই থাকুন। ঘরের মধ্যে থাকলেও একটা সেট রেখে দিন যাতে আপনি ওই জুতো পরেই হাঁটবেন, কোনো রকম ভাবে খালি পায়েতে হাঁটবেন না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে একবার আপনার রিপোর্টটা আমাকে দেখতে হবে। আপাতত আপনি কয়েকদিন এই নরম জুতো পরুন। কৃষ্ণনগর থেকে বলছেন, কৃষ্ণনগরে আমি নিজে যাই, নিজে থাকি। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করলে আপনাকে কৃষ্ণনগরের ডেটটা বলে দেবে। সেই ডেটে আপনি রিপোর্টসগুলো নিয়ে বা প্রিভিয়াস যে কাগজপত্রগুলো আছে যখন আপনার চোট লেগেছিল সেই কাগজপত্রগুলো নিয়ে একবার এসে আমার সাথে যোগাযোগ করুন। একবার আমি দেখে নিই যে এক্স্যাক্ট কী প্রবলেম আছে, তারপরে আপনাকে বলে দেবো যে কি করলে আপনার এই প্রবলেমের সলিউশন হবে। তো আপাতত আপনি কয়েকটা দিন নরম জুতো পরে থাকুন,
দেখবেন ব্যথা যন্ত্রণাটা একটু কম থাকবে। ঘরের মধ্যেও জুতো পরে থাকবে? ঘরের মধ্যেও জুতো পরে থাকবে। আপাতত যাই কি? আর কোনো এক্সারসাইজ? না, এখন আমি আপাতত না দেখে আমি এক্সারসাইজের কথা বলবো না, কারণ এক্স্যাক্ট আগে দেখি কি প্রবলেমটা হয়েছে, তারপরে আমি বলে দেবো। কারণ যে একটা জিনিস জানবেন যে আপনার ব্যথা যন্ত্রণা আছে, এই সময় যদি আপনি বেশি তার উপরেতে লোড দেন তাহলে কিন্তু আপনার ব্যথা যন্ত্রণাটা বাড়বে। তাই আমরা একটা স্টেজেতে বলি একটু রেস্ট দেওয়ার জন্য এবং রেস্ট দিয়ে ট্রিটমেন্টটা করার জন্য। কারণ যদি আপনার গোড়ালির হাড়েতে এখন কোনো রকম প্রবলেম থাকে, তার উপর যত প্রেসার দেবেন আপনার ব্যথা যন্ত্রণা বাড়বে। তো সেই কারণে বলবো যে আপনি আপাতত নরম জুতো পরুন, বাকিটা রিপোর্ট দেখার পর আপনাকে একদম ডিটেলস বলে দেবো যে আপনি কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, সমস্ত কিছু আমি বলে দেবো। ঠিক আছে? আছে, ধন্যবাদ। আর হেল্পিং নাম্বার তো রইলো, আপনারা প্লিজ হেল্পিং নাম্বারের মাধ্যমে ডিটেলসটা জেনে নিন। ডাক্তারবাবুদের কোথায় কখন চেম্বারে পাচ্ছেন, কতটা কাছে আপনার বাড়ি থেকে, এইগুলো জানার জন্য কিন্তু অবশ্যই দুটি নাম্বার কিন্তু ভীষণভাবে আপনাদের হেল্প করছে এবং হেল্প করবে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো আমাদের আর্থারাইটিসের, রিউমেটয়েড আর্থারাইটিস বা স্পন্ডিলাইটিস, এই যে সার্ভাইকাল, এইগুলো আমরা শুনেছি, কিন্তু এগুলো সিমটমগুলো কি বা এগুলো থেকে কিভাবে আমরা আগে থেকে আমরা বুঝবো, অ্যালার্ট হব? দেখুন, প্রত্যেকটা আর্থারাইটিসেরই আলাদা আলাদা সিমটম থাকে। যেমন আমরা অস্টিও আর্থারাইটিস নিয়ে আলোচনা করলাম। অস্টিও আর্থারাইটিস ম্যাক্সিমাম যে ব্যথাটা হয় সেটা হচ্ছে আমাদের বিগ জয়েন্টগুলোতে, শরীরের যে বড় বড় জয়েন্টগুলো আছে সেখানেতে পেন হবে। এবং তার সাথে সাথে যেগুলো নিয়ে আলোচনা করলাম যে বসতে গেলে উঠতে গেলে একটা আওয়াজ আসবে, বসতে পারবে না, ঠিক সেরকমই রিউমাটয়েড আর্থারাইটিস বলে এক ধরনের আর্থারাইটিস হয়, যেখানেতে কি হয় যে আমাদের ছোট ছোট জয়েন্টগুলো, স্মল জয়েন্টগুলো, যেমন আমাদের আঙুলের ছোট ছোট জয়েন্ট, পায়ের আঙুলের জয়েন্ট, তো এরকম ছোট ছোট জয়েন্টগুলো, রিস্ট আমাদের, তো ছোট ছোট জয়েন্টগুলো কি হবে, ব্যথা হবে, তার সাথে সাথে ফুলবে হালকা, এবং যেটা আমরা রিউমাটয়েড আর্থারাইটিসের সিমটম দেখি। আর রিউমাটয়েড আর্থারাইটিসের দুটো মেন সিমটম আছে, ব্যথা যন্ত্রণা যেরকম আছে সেটা তো আছেই, তার সাথে সন্ধ্যের দিকে একটুখানি গা গরম থাকবে, একটু জ্বর জ্বর ভাব মনে হবে, এবং সকালবেলায় যখন ঘুম থেকে উঠবে তখন প্রত্যেকটা জয়েন্টেতেই প্রচুর পরিমাণে ব্যথা হবে, পায়েতেও ব্যথা থাকবে, এবং আস্তে আস্তে একটু হাঁটাচলা করলে তখন হচ্ছে ব্যথা যন্ত্রণাটা কমে যাবে, কিন্তু তারপর আবার ওটা আসবে। তো এটা হচ্ছে একটা সিমটম। সার্ভাইকাল স্পন্ডালাইসিস যদি আমরা ধরি, যে আমাদের ঘাড়ের যখন একটু ব্যথা অনুভব হবে, কারণ এই যে বললাম অনেক সময় কি হয়, আমরা এক নাগাড়ে বসে আমরা ল্যাপটপের কাছে কিংবা কোনো কাজ যখন করি, মাথা ঝুঁকে অনেক সময় যদি কাজ করি, সেখান থেকে হালকা এই সার্ভাইকাল স্পন্ডালাইসিস আসে। সেখানে কি হবে, ঘাড়েতে একটা ব্যথা অনুভব হবে যখন শুরু হবে এটা, তার সাথে সাথে একটুখানি মাথা ঘুরবে, এবং ধীরে ধীরে কি হবে, ঘাড় ঝুঁকতে অসুবিধা হবে, ঘাড়কে ঘোরাতে অসুবিধা হবে। তো প্রাথমিকভাবে এই সিমটমগুলো সার্ভাইকাল স্পন্ডালাইসিসের ক্ষেত্রে দেখা যায়। আমি আরো আসছি, লাম্বার স্পন্ডালাইসিসেরও কিছু সিমটম আছে। ফোনটা ধরে নিন, ফোনটা ধরে নিন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে প্রচন্ড মুখে ব্রণ হয়েছে, এবং ব্রণের মানে কালো কালো দাঁত ছেড়ে যাচ্ছে। ট্রিটমেন্ট কি আছেন, ট্রিটমেন্ট করিয়েছেন কোনো এই ব্যাপারে? না, কোনো ট্রিটমেন্ট করি। দেখুন, একটু আগেও একই প্রবলেমের জন্য ফোন এসেছিল। তো আপনার ক্ষেত্রেও আমি একটা কথাই বলবো, যে আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে ফার্স্ট একবার অ্যালার্জিটা একটু দেখতে হবে, আপনার শরীরের মধ্যে অ্যালার্জি আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আমাদের লিভারের কোনো রকম প্রবলেম হলে আমাদের এই ব্রণর প্রবলেমটা আসে। তাছাড়া যেটা আমরা ন্যাচারালি জানি যে কিছু হরমোনাল ডিসব্যালেন্সের জন্য ব্রণটা হয়। তো আগে এই কারণগুলো একটুখানি খুঁজে নিতে হবে, তারপরে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু সেটা তার পার্মানেন্ট সলিউশন হবে। না হলে ওই যতক্ষণ আপনি ট্রিটমেন্ট করাবেন ততক্ষণ ভালো থাকবেন, তারপরে আবার প্রবলেমটা আসবে। আর যদি নর্মাল হরমোনাল চেঞ্জের জন্য হয় তাহলে ওটা কিছুদিন পর আপনা আপনি ঠিক হয়ে যাবে, কিন্তু তবুও আমাদেরকে একবার দেখে নিতে হবে যে অন্য কোনো রকম সমস্যা আছে কিনা। তো আপনি বর্ধমান থেকে বলছেন, বর্ধমানেতেই আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে এসে একবার যোগাযোগ করুন। আপনাকে প্রপারভাবে গাইডলাইন দিয়ে দেবে যে কিভাবে করলে আপনি জানতে পারবেন কোনো শরীরের প্রবলেমের জন্য এটা হচ্ছে না নর্মাল এটা আপনার হরমোনাল প্রবলেমের জন্য হচ্ছে। তারপর আপনাকে গাইড করে দেবে। যদি নর্মাল হয়
তো কিছু অ্যাডভাইস আপনাকে দিয়ে দেবে, আর যদি কোনো প্রবলেম থাকে এর পেছনে তার জন্য ট্রিটমেন্ট করে দেবে। দেখবেন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। ডাক্তারবাবুরা কিন্তু খুব সুন্দরভাবে ডক্টর হালদার কিন্তু আপনাদের সুন্দরভাবে অ্যানালিসিস করে দিচ্ছেন যে এই সমস্যাগুলো যদি কোনোভাবে আপনারা সিমটমগুলো বুঝতে পারেন বা ফিল করতে পারেন, কারণ আমাদের তো ফিলিংসটা তো আমাদের থাকতেই হবে না। শরীর যখন আছে, আমাদের জীবন যখন আছে, ততক্ষণ আমাদের শরীরে কিন্তু একটা ফিলিংস থাকেই, অনুভূতিটা যেটাকে বলে। আমরা সেটাকে অনুভব করছি যে আমার শরীরে কোথায় কি সমস্যা আসছে, সেটা আগে থেকে যদি আমরা একটু যদি অ্যালার্ট হই, বুঝতে পারি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ডক্টরদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটাই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে তারা কিন্তু প্রপার ডায়াগনোসিস বা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে মানুষকে কিন্তু সুস্থ সবল সতেজ জীবনকে উপহার দিচ্ছেন। আমি একটু বলে দেবো শিডিউলটা, যেটা হলো মার্চ এবং এপ্রিল। মার্চ থেকে এপ্রিলের যে শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। বনগাঁতে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, কাকদ্বীপে পাচ্ছেন। কাকদ্বীপ মানে যেটা হলো গঙ্গাসাগরটা শিফট করেছে কাকদ্বীপে, এটা আপনারা জানেন। এটা আপনাদের আমরা অনেকদিন থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, 22/3/25 অর্থাৎ আপনারা কিন্তু পাচ্ছেন কাকদ্বীপে। সেখানে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর উপস্থিত থাকছেন। এছাড়া মালদহে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা পাচ্ছেন বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া আপনারা শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর সিএমই, এবং গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, জামশেদপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, পুরুলিয়াতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, সেখানে তিনি উপস্থিত থাকছেন, এবং ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন। এছাড়া আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, দিল্লিতে উপস্থিত থাকছেন 7/4/25 পাচ্ছেন দিল্লিতে, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং 7/4/25 কিন্তু রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং হলদিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, সেটা কিন্তু 12/4/25 অর্থাৎ এপ্রিল মাসে। মার্চ এপ্রিলের শিডিউলটা আপনাদের আমরা জানিয়ে দিলাম, এবং আপনারা জানেন যে হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, এবং কলকাতার মধ্যে যে চেম্বারগুলো সেটা হলো হাতিবাগানে আছে, ল্যান্সডাউনে আছে, খিদিরপুরে আছে, এবং আমতলাতে রয়েছে, এবং হাওড়ার মধ্যে রয়েছে শিবপুর এবং বেলুর এবং বাল্টিকুড়ি। এই জায়গাগুলো আপনাদের মেনশন করে দিলাম, এবং অবশ্যই আরও যদি আপনারা ডিটেলসটা জানতে চান, ফোন নাম্বার দুটো ভীষণভাবে আপনাদের হেল্প করবে। ফোন নাম্বারটা একটু আমি জানিয়ে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, আর একটি 37 নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পারছেন। আপনার বাড়ি থেকে চেম্বার কত কাছে না দূরে সেটা কিন্তু জানার জন্য এই নাম্বার দুটি ভীষণভাবে হেল্প করবে। আর কোথাও যদি ট্রিটমেন্ট করে থাকেন, কোনো চিকিৎসালয়ে যদি ট্রিটমেন্ট করে থাকেন, সেটার প্রেসক্রিপশন এবং আগের যে প্রিভিয়াস যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলোকে ক্যারি করবেন, নিয়ে আসবেন অবশ্যই। তাহলে কিন্তু আরও সুন্দরভাবে সেটা ডায়াগনোসিস হবে, এবং আরও সেটা সুন্দরভাবে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটি সুস্থ জীবন কিন্তু ফিরে পাচ্ছেন। আমরা ডাক্তারবাবু আবার একটু আলোচনায় ফিরব, যেটা হলো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা যেটা রিউমেটয়েড আর্থারাইটিস। এগুলো কিন্তু আমাদের হয়তো আমরা শুনেছি, কিন্তু এগুলো সিমটমগুলো ভীষণভাবে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। আমরা আর একটু জেনে নেব। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যেটা বললাম, যে আমাদের ঘাড়ের যখন হালকা ব্যথা অনুভব হবে, আমাদের ঘাড় ঘোরাতে অসুবিধে হবে, শুলে পেন হবে, তার সাথে সাথে একটু মাথা ঘুরবে, এবং দেখা যাবে যে আমরা ঘাড় ঝোঁকাতে গেলে কিংবা বাঁকতে গেলে আমাদের একটা ব্যথা অনুভব হচ্ছে। তো তখনই এই সিমটমগুলো যদি দেখা যায়, তখনই যদি শুরুতেই একটুখানি একটা এক্সরে করে কনফার্ম হয়ে নেওয়া যায় যে হ্যাঁ আমার কি কারণে হচ্ছে, ওখানে হাড়গুলোর মধ্যে কোনো রকম গ্যাপ হচ্ছে কিনা, বা ওখানে টেস্ট করাটা ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো রকম আমাদের শরীরে যদি কোনো প্রবলেম আসে, আমার সুস্থ মানুষের তো কোনো রকম প্রবলেম আসার কথা নয়। আমার ব্যথা হচ্ছে, সেটা একদিন আমার চোট লাগলো, ব্যথা হলো, ঠিক আছে, কিন্তু ডে বাই ডে ব্যথাটা থাকছে, ব্যথা বাড়ছে, আমরা সেটাকে নিয়েই থাকছি, তাহলে কি হবে, আমরা রোগটাকে প্রশ্রয় দিচ্ছি। তো তাহলে আমার যদি দেখা যায় যে হ্যাঁ আমার 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল আমার এরকম প্রবলেম আসছে, তাহলে সেখানেতেই একটুখানি
দেখে নিতে হবে যে আমার কোনো রকম প্রবলেম ওখানে অ্যারাইজ করছে কিনা। তাহলে শুরুতেই যদি আমরা দেখে নিই তাহলে কি হবে, আমরা রোগটাকে আর বাড়তে দেবো না, ওই জায়গাতেই আমরা ঠিক করব এবং আমরা কষ্টটাও পাবো না। তো সেই কারণে শুরুতে একবার দেখে নেওয়ার দরকার যে কোনো রকম প্রবলেমের জন্য আপনার এই ব্যথা যন্ত্রণাটা আসছে কিনা। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বর্ধমান থেকে। বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা প্রচন্ড চুল উঠে যাচ্ছে আর পেকে যাচ্ছে চুল আমার। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 28। 28? হ্যাঁ 28। এরকমই একজন বন্ধু ফোন করেছিলেন। একটু আগে আরেকজন করেছিলেন। মানে আমি মানে অন্য একটা ট্রিটমেন্ট করেছিলাম, মানে টিভিতে দেখে। নাম বলার দরকার নেই। ওটা আরো বেড়ে যাচ্ছে, ওটা আরো। আপনার কোনো রকম অ্যালার্জি টেস্ট করা হয়েছে? না না স্যার, আমি নিজেই আমি মানে ইয়ে করেছিলাম, মানে প্রোডাক্ট কিনে গেছিলাম। না, দেখুন মেন জিনিস হচ্ছে শুধু যে প্রোডাক্ট ইউজ করলেই চুল পড়া বা চুল পেকে যাওয়াটা ঠিক হয়ে যাবে সেটা কিন্তু নয়। মেন জিনিস হচ্ছে আমাদের চুল পড়া আর চুল ওঠার জন্য আমাদের অনেক কিছু দায় থাকে। একটা হচ্ছে যেরকম কোনো রকম যদি অ্যালার্জি আমাদের শরীরে থাকে, যদি থাইরয়েডের কোনো সমস্যা থাকে, যদি লিভার ফাংশনের কোনো রকম সমস্যা হয়, এখান থেকে কিন্তু আমাদের চুল ওঠাটা আসে। তো আগে আপনাকে দেখে নিতে হবে যে আপনার লিভার ফাংশনটা ঠিক আছে কিনা, আপনার অ্যালার্জি শরীরের মধ্যে আছে কিনা, যদি এইগুলো থাকে, বা থাইরয়েড আপনার আছে কিনা। যদি এগুলো থাকে, আপনি এগুলোকে না সারিয়ে আপনি যতই প্রোডাক্ট ইউজ করুন আপনার সেখান থেকে সলিউশন আপনি পাবেন না। তাই আগে এই জিনিসটাকে দেখে নিতে হবে যে একটা আইজি রিপোর্ট করে যে আমার অ্যালার্জি আছে কিনা, একটা এলএফটি রিপোর্ট করে যে আমার লিভার ফাংশনের কোনো রকম প্রবলেম আছে কিনা, বা থাইরয়েডের টেস্ট করে। তো এইগুলোর টেস্টটা একটু করে নিন, করে একবার বর্ধমান থেকে। আমি আপনাদের সাথে আমি আগে একটু দেখা করতে চাই। অবশ্যই, এই কারণেই আমি বলতে যাচ্ছিলাম যে যদি আপনার মনে হয় যে না আমি ঠিক মতো করে বুঝতে পারছি না, বা সেই কারণেই বললাম যে আপনি হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন, ফোন করে বর্ধমানেই আমাদের চেম্বার আছে, বর্ধমানে এসে একবার কনসাল্ট করুন যে আপনার এই প্রবলেম, আমি কি করলে কিভাবে এগোলে আমি এখান থেকে সলিউশনটা খুঁজে পাবো। আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে দেবে, তারপরে আপনি এগোন। ঠিক আছে? অবশ্যই এর সলিউশন আছে, কিন্তু প্রপার ওয়েতে যদি যান তাহলে তার পার্মানেন্ট সলিউশন পাবেন। না হলে ওই আপনি প্রোডাক্ট ইউজ করবেন, যতক্ষণ ইউজ করবেন ঠিক আছে, তারপর আবার সেই একই জিনিস, কিন্তু কারণ হচ্ছে আপনার ভেতরেতে প্রবলেম রয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে এসে একবার যোগাযোগ করুন। ধন্যবাদ। আর আপনারা তো জানেন এনবিপিতে কিন্তু সেই সব রকম রোগের চিকিৎসা হয়, সেই ছোট রোগ থেকে বড় রোগ সব রকম। অ্যাস্থেটিক সেখানে ডিপার্টমেন্ট রয়েছে, ডিভিশন রয়েছে, যেখানে কিন্তু রোগ মানে এই যে আমাদের স্কিন ট্রিটমেন্ট থেকে শুরু করে আমাদের সৌন্দর্য কিভাবে আরো সুন্দর করা যায়, আরো ভালো রাখা যায়, মানে স্কিনের যত্ন নেওয়া যায় কিভাবে, সব কিছু কিন্তু হেয়ার ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্ট কিন্তু এখানে পাচ্ছেন। তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপি রয়েছে, এগুলো নিয়ে ডাক্তারবাবুদের সঙ্গে আমাদের আলোচনা চলে ঠিকই। তার সব রকম আপনারা কিন্তু চিকিৎসা পাচ্ছেন এনবিপি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, ডাক্তার কি বলবেন? বারবার একটা কথাই বলবো যে অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সার্ভাইকাল স্পন্ডালাইসিস, লাম্বার স্পন্ডালাইসিস, এইগুলো কিন্তু একটা সময় গিয়ে খুব ভয়ঙ্কর রূপ নেয়, কারণ আমরা দেখেছি পেশেন্টকে স্ট্রেচারে করে আসতে। ঠিক আছে? তো সেই স্টেজটাতে যাতে না পৌঁছয় তার আগে একটুখানি অ্যালার্ট হয়ে নিন। শরীরে কোনো রকম প্রবলেম হলে, আপনার হাঁটতে চলতে যদি অসুবিধা হয়, হাঁটুর যদি কোনো সমস্যা হয়, তাহলে আগেই টেস্ট করে সেটা ডায়াগনোসিস করে নিন, নিয়ে তার ট্রিটমেন্টটা করান, তাহলে দেখবেন সুস্থ থাকবেন। একদম। আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, এনবিপির হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। সুস্থ সবল সতেজ জীবন সবাই চায়, নিশ্চয়ই ফিরে পাবেন। তার জন্য কিন্তু অবশ্যই তার হাত ধরে চলতে হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।